নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমরা প্রধানত যে কথাটি নিয়মিত বলার চেষ্টা করি যে আমরা সেতু পারাপার করি, এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করি, আর আপনারা ওপার থেকে হয়তো বা এপারে আসেন। আর এই যাতায়াতের মধ্য দিয়ে আমরা প্রতিদিন একজন আরেকজনকে চেনার চেষ্টা করি। আপনারা আমাদের বিষয়গুলো নিয়ে নিজেদের মত লিখে পাঠান কিংবা টেলিফোন করে সরাসরি বলেন, আর এতেই আমাদের আনন্দ। আমরা বিশ্বাস করি পরের ভোরটি আজকের চেয়ে খানিকটা হলেও সুন্দর হবে, ভালো হবে, সবুজ এবং সতেজ হবে। গতকাল ইঙ্গিত দিয়েছিলাম, আমরা বলেছিলাম আজ স্টুডিওতে আমাদের সঙ্গে এক অত্যন্ত গুণী এবং কৃতি সন্তান বাংলা সাহিত্যের তিনি থাকবেন স্টুডিওতে। আমাদের সঙ্গে আজ উপস্থিত নানা পুরস্কারে সম্মানিত, নানা ভাবে এবং লাখো লাখো পাঠকের কাছে সমাদৃত এক উচ্চারণ, লেখক কিন্নর রায়। মহাশয়, প্রথমেই আপনাকে স্বাগত জানাই এবং আন্তরিক প্রণাম যে আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে রাতের এই আয়োজনে এসেছেন। শুরুতে যেটা বলতে চাইব, আপনি স্বাধীনতার ৬-৭ বছর পরে জন্মাচ্ছেন। শৈশবের নিশ্চয়ই নানা ধরনের স্মৃতি আপনার মধ্যে বিভিন্ন সময় ঘোরপাক খায়। একদম আপনার ছেলেবেলা, মানে আপনি নিজের একেবারে প্রথম দিককার সময়টুকু মনে করতে পারছেন, এরকম একটি খাতা যদি আপনাকে দেয়া হয়, কলম দেয়া হয় যে লিখুন তো আপনার একেবারে শৈশবের প্রথম দিককার কিছু কথা, আপনি কি লিখবেন? ধরুন, আমি তো বালিতে বড় হয়েছি, মূলত বালি জোড়া অশ্বত্থতলা বিদ্যালয়ের ছাত্র ছিলাম। যখন 5 বা 6-এ পড়ি, সেটা 1965, না, সেটা 1962-63 হবে। তখন বালির গঙ্গার পাড়ে বালি এসি মাঠে ক্রীড়া ও শক্তি সংঘের একটা পতাকা উত্তোলন হতো। পতাকা উত্তোলন 15th অগস্ট, মানে 15ই আগস্ট, 26শে জানুয়ারি, এরকম পতাকা উত্তোলন হতো। আমরা সকালবেলায় স্কুল ছুটি সেদিন সেখানে গিয়ে হাজির হতাম হাফ বানরুটির স্বপ্ন নিয়ে। উপরে সামান্য চিনি ছড়ানো, ভেতরে ওই কিসমিস বা ওই চাল কুমড়োর পেঠা, আগ্রায় খুব ভালো পাওয়া যায়, সেই পেঠা, চাল কুমড়োর মিঠাই সেটা থাকতো, এবং আমাদের ফ্ল্যাগের দিকে তাকিয়ে লেফট অ্যান্ড রাইট করতে হতো। এবং আমাদের আশা যে ওই বানরুটিটা আমরা পাবো, এবং কোনো কোনো দিন হয়তো কোনো কোনো বছরে বানরুটির সঙ্গে একটা দরবেশ ধরনের, তখনও বোঁদের লাড্ডু এত পপুলার হয়নি, দরবেশ পাওয়া যেত, সেই দরবেশও একটা জুটত। এই হচ্ছে স্মৃতি। এবং সেখান থেকে বেরিয়ে আমরা দৌড়তাম গৌরী টকিজ এবং শ্রীকৃষ্ণ সিনেমা হল। সেখানে ওই স্বাধীনতা বিষয়ক নানা রকম ডকুমেন্টারিজ দেখানো হবে। পয়সা নিয়ে ভুলি নাই, 42, বাঘাযতীন, এসব দেখানো হতো, 6 আনা টিকিট। কিন্তু সেই টিকিট কেনার সামর্থ্য আমাদের ছিল না, আমার কেন, অনেকেরই ছিল না। ফলে ওই গভর্নমেন্টের প্রোপাগান্ডা ফিল্ম এনএফডিসির হয়ে যাওয়ার পর আমাদের প্রায় ঘাড় ধাক্কা দিয়ে আমরা চেষ্টা করতাম লুকিয়ে বসে 42 দেখবো বা ভুলি নাই দেখবো, কিন্তু আমাদের প্রায় ঘাড় ধাক্কা দিয়ে টিকিট ম্যানেরা বের করে দিত। তারপর হতমান অবস্থায় ওই পাউরুটি চিবোতে চিবোতে বাড়ি ফিরতাম। এই যে আপনার নাম, মানে আজকে আপনি যে কিন্নর রায়, আপনি তো ধীরে 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 এই বিষয়গুলোতে আমরা আসবো বা আপনার বিভিন্ন বাঁকের কথাগুলো শুনবো, কিন্তু আপনি কখনো মা বাবাকে জিজ্ঞাসা করেছেন যে আপনার নাম কিন্নর কেন রাখা হয়েছে? না, এর কোনো ব্যাখ্যা? এটা আমার মা বাবার দেওয়া নাম নয়। আচ্ছা। আমার মা বাবা আমার নাম রেখেছিলেন দীপঙ্কর রায়। আচ্ছা। আমার স্কুলের খাতাতেও তাই। কিন্তু লেখালেখি যখন শুরু করলাম অপমানিত হতে হতে, তখন দীপঙ্কর রায় নামে আরো 3 জন অন্তত লেখক ছিলেন। তাদের মধ্যে একজনের একটি লেখার নাম আমার মনে আছে, কার্ল মার্কসের বউ, একজন কবি ছিলেন। ফলে আমি ঠিক করলাম নামটা বদলাবো। তো সন্ন্যাসী সাহিত্যিক তারাপদ ব্রহ্মচারীজি, তিনি আমার বড় মাসিমার বাড়ির উল্টো দিকে থাকতেন, 15B ঈশ্বরগঙ্গা স্ট্রিট। বড় মাসিমার বাড়িতেই আমি মেনলি প্রধানত বড় হয়েছি।
তিনি একদিন পৌরাণিক অভিধান খুলে খুঁজতে খুঁজতে বললেন এই নামটা তুমি নিতে পারো। তো সেই থেকে এই নামটা আমার নেওয়া। এটা তারপরে এফিডেভিট করে ধরুন মানে আইনি সবকিছু করা সব হয়েছে। পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, হ্যাঁ। সমস্ত ওই কিন্নর রায় নামে। আর মুশকিল হয়েছিল প্রথম দিকে যে দীপঙ্কর রায় এবং কিন্নর রায় একই লোক কিনা, চেক ইত্যাদির ব্যাপারে অসুবিধা হতো। তবে এফিডেভিট করে পুরোটা ঠিক করে হয়ে গেছে, এখন সবই তাই। এই যে আপনি মাঝখানে একটা কথা বললেন যে অপমানিত হতে হতে লেখালেখি, এই চট করে এই শব্দটা আপনি বলে ফেললেন, এবং আপনার লেখা যিনি বা যারা পড়েছেন তারা জানেন যে আপনি বিভিন্ন ভাবে, আমরা বারবার যেটা বলার চেষ্টা করি যে কোথাও না কোথাও আপনি নিজের কথাই বলেন বা নিজের কথাই বলছেন হয়তো বা নানা সৃষ্টিতে। এই যে আপনি এক্ষুনি লাইনটি বললেন, একজন লেখক তিনি যখন তার 71-72 বছরের জীবনে এসে প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন যে অপমানিত হতে হতে আমি যখন লেখালেখি শুরু করলাম, আপনি আসলে কোন ঘটনাগুলোর কথা মনে করছেন? আসলে দেখুন, আমার বাবা ছিলেন অত্যন্ত সৎ রেল কর্মচারী, 125 টাকা মাইনে পেতেন। সেই অবস্থায় আমার মাকে বিবাহ করেন, বা মা বাবাকে বিবাহ করেন দুজনে মিলে। পরিণয় যদিও নয়, মানে পরিণয় নয়, বলবো যে প্রেমজ বিবাহ নয়, সম্বন্ধ করি, কিন্তু বিবাহটা হয় 1952 সালে, এবং 52 সালের এই শীতে, সম্ভবত মাঘ মাসে। আর আমার জন্ম 8 মাসে জন্ম, আমার জন্ম কার্তিক মাসে। এখন এই অপমানটা কিরকম জানেন তো? বাবা তো সৎ মানুষ, ওপার বাংলা থেকে উৎখাত হয়ে আসার যে স্মৃতি সেটা বাবার নেই, কারণ তার কলকাতায় জন্ম ছিল, মার আছে। তো বাবা খুব ধার ফার করতেন না, মানে কোনো ধারই করতেন না, কষ্ট করে চালাতেন, নিজের স্যাক্রিফাইস ছিল সবচেয়ে বেশি। পুজোয় কোনোদিন জামা কাপড় কিনতে পারেননি, মাকেও কিনে দিতে পারেননি, কিন্তু আমাদের দিতেন। নতুন বই কিনে দিতেন, যে নতুন বইয়ের গন্ধ, কেন ওনার ছোটবেলায় উনি কখনো নতুন বই পাননি, পুরনো সেকেন্ড হ্যান্ড বই হাফ দামে কিনতেন, সেইটা কিনে দিতেন আমাদের। তো অপমানটা এরকম, ধরুন বড়লোক আত্মীয়ের বাড়িতে গেছি, সব আত্মীয় নয়, কোনো বড়লোক আত্মীয়ের বাড়িতে গেছি, সেখানে আমার মাকে গিয়ে ধরুন কাজের মানে নেমন্তন্ন বাড়ির মাছ কাটতে হবে। সবচেয়ে টিডিয়াস কাজ, সবচেয়ে সহজ কাজ হচ্ছে পান সাজা। মাকে কিন্তু কখনো পান সাজতে দেয়নি কেউ। ওই একটা নোংরা কাপড় তাদের বাড়ির নিয়ে মা বসলেন, মা খুব রূপবতী ছিলেন, স্টাউট ছিলেন খুব, বসে গেলেন ওই কাজটা করতে। কিংবা সমস্ত ঘরগুলো ঝাঁট দিয়ে ফেলো, গায়ত্রী মায়ের নাম। সেটা আমার মা অপমান হিসেবে হয়তো নিতেন না, কিন্তু আমার খুব খারাপ লাগতো, মা কেন এই কাজ করবে, ভাই বাকিরা আছে। আমার মায়ের কি কোয়ালিটির কম, কেন আমার বাবা সোনা দিয়ে লৌকিকতা করছেন, বাবা খাটছেন দিন রাত, তিনি হয়তো বারাসাত থেকে কাঁচাগোল্লা নিয়ে আসছেন, শিয়ালদা থেকে মাছ নিয়ে আসছেন, তখন এসব ব্যাপার ছিল না, নানা রকম ল্যাংচা নিয়ে আসছেন হয়তো বর্ধমান থেকে, শক্তিগড়ের। কিন্তু তাহলে আমার মা কেন এরকম খাটবেন? এইটা আমার মনে স্ট্রাইক করে। এরপরের অপমান হচ্ছে নারীদের কাছে অপমান। মানে ছোটবেলা থেকে না প্রেমে পড়ার অভ্যেস, মানে ভালো লাগে, নিজের থেকে একটু বড়, 2 বছরের বড় এরকম নারীকেও ভাল লাগে, আবার ছোট তাকেও ভাল লাগে। কিন্তু সবসময় তো নারীরা সাড়া দেন না, দেবেনি বা কেন? তাদের আমার তাকে পছন্দ হয়েছে বলে, আমার যদি এখন মাধুরী দীক্ষিতকে পছন্দ হয়, তার হবে? তো তারা তো তখন আমাদের চোখে মধুবালা, মীনা কুমারী, নার্গিস, বৈজয়ন্তীমালা সব। এবং দোলের দিন কাউকে চিনতে পারি না, সবাই মানে আবির মেখে, এবং শীতের সিঁদুর রের মতো আবির, কাউকে চিনতে পারি না। সরস্বতী পুজোর দিন কাউকে চিনতে পারি না। আমাদের কৈশোরে সরস্বতী পুজো এবং দোল ছিল একটা প্রেম দিবস, এখন যেমন ভ্যালেন্টাইন ডে। তো সেই সব নারীদের সৌন্দর্যের কাছে বেশিরভাগ সময় রূপমুগ্ধ হতাম, এবং তাদের কাছে অপমানিত হতাম। এখন অপমানিত হন? মাঝে মাঝে হই, মাঝে মাঝে হই। অপমানের সেন্স, মানে অনুভব আমার খুব প্রখর। তো এইরকম মানে আর কি, ফলে এইরকম। তারপর ধরুন পকেটে পয়সা নেই, আমি 5 টাকা কলম খবর লিখতাম দৈনিক বসুমতীতে 78 সালে, 78-79 সালে। 1 কলম খবর ছাপা হলে 5 টাকা।
এখন ধরুন আমি সকালবেলা কোর্টে গেছি সুরমা মামলা করব বলে, আমার বড় মাসিমা এত বড় একটা মানে টিফিন ক্যারিয়ার, টিফিন বাটি, মানে ওই টিফিন নেওয়ার যে কৌটো হয় স্টিলের, তার মধ্যে আলু সেদ্ধ করে দিতেন। তখন আলু সস্তা, তো আমি বড় মাসিমার বাড়িতে তখন থাকি, তো ওই আলু সেদ্ধ নিয়ে বেরিয়ে পড়তাম এবং কাঁধে একটা বড় ঝোলা, বড় ছাতা নিয়ে বেরিয়ে পড়তাম এবং হেঁটে কালীঘাট থেকে চলে গেলাম জাজেস কোর্ট, জাজেস কোর্ট থেকে হেঁটে পুরোটা রেসকোর্স পেরিয়ে চলে গেলাম ইন্ডিয়ান মিউজিয়াম, তারপর তার আগে হয়তো একটু ভিক্টোরিয়া মেমোরিয়াল খবর করে আমি গিয়ে হাজির হলাম দৈনিক বসুমতীতে সন্ধ্যের মুখে মুখে। দৈনিক বসুমতীর সম্পাদক প্রশান্ত সরকার আমাকে অসম্ভব স্নেহ করতেন পুত্রবাদ। যাওয়া মাত্র উনি ওনার খাস বেয়ারা দীপনারায়ণকে বলতেন, দীপনারায়ণ কিন্নরের খাবার নিয়ে এসো। তখন 4টে বা 6টা টোস্ট, তাতে পুরু করে মাখন লাগানো বা জেলি লাগানো, আর ডাবল ডিমের অমলেট। অমলেট তখন বলতাম না, বলতাম মামলেট। ছোটবেলায় অমলেটকে যে অমলেট বলতে হয় সেটা জানি না। এবং তখন আমার কাজ শুরু হলো সংবাদপত্র অফিসে। আমি একমাত্র ঝাঁট দেওয়া ছাড়া সব কাজ করেছি, সমস্ত কাজ, বিজ্ঞাপন অনুবাদ, তারপর পাতা সাজানো, কপি এডিট করা পড়া তো আছেই। রাত্রিবেলা ফোন ঘুরিয়ে ঘুরিয়ে হ্যালো দমকল, হ্যালো ফায়ার ব্রিগেড, হ্যালো রিভার ট্রাফিক, এসব করেছি। ওসি সাউথ, ওসি নর্থ, এসব করেছি, কোনো ইনসিডেন্ট আছে কিনা এরকম ব্যাপার। ফলে এইরকম আর কি, মানে ঠিক না, সুসংবদ্ধ হয়নি। এবং টাকা চাইতে গেলে শচীনবাবু তিনি ছিলেন, হয়তো 100 বা 125 বা 130 টাকা বিল হয়েছে, টাকাটা খুব দরকার, সেটা পরদিন থেকে কাজে লাগবে আমার, টাকা দিতেন না। ওরা মনে করতেন বাবুর টাকা, মানে অশোক সেনের টাকা, অশোক সেন চলে গেছেন অনেকদিন, বা প্রান্তোষ ঘটকদের টাকা, ঘটক বাড়ির মালিকানা ছিল এক সময়, বা তারও আগে উপেনবাবুর যে মালিকানা, সেরকম মালিকানা মনে করতেন। এবং মনে করতেন যে বাইরের লোকেরা গাদা গাদা টাকা নিয়ে গেছে, লিখে এত টাকা নেওয়ার কি আছে। এই যে আপনি কথাগুলো বলছেন, বা জীবনের এই যে এক একটা, আমি যদি বলি যে এক একটা ছোট ছোট ঘটনা, এই যে আপনি স্পষ্ট মনে রাখছেন, এই যে আপনি ওই বনরুটির কথাও মনে রাখছেন, আবার কোথায় কত টাকার কলাম কাজ করতেন তাও মনে রেখেছেন। আপনি আপনার মানে সাহিত্য জীবনে আপনি যে অনন্য সৃষ্টিগুলো রচনা করেছেন, একের পর এক এতগুলো বই লিখেছেন। অনন্য জানি না, আপনারা বললে আমি সম্মানিত হলাম, কিন্তু চেষ্টা করে গেছি। ঠিক আছে, বলতে দিন আমাদের। তো আমার বিষয় হলো, বা আমরা জানতে চাই, মানে আমি নিশ্চিত যে কোনো পাঠকই আপনার কাছ থেকে জানতে চাইবে, বা একজন সাধারণ নাগরিক তিনি যদি আপনার সম্পর্কে জানেন, তারা জানতে চাইবেন যে এই ঘটনাগুলোকে কি আপনি ক্ষত হিসেবে বহন করে করে এগিয়েছেন জীবনে, এগুলোই আপনাকে লিখিয়েছে, নাকি আপনি এগুলোকে ভুলে আপনার ওই সেই সময়কার অবস্থান থেকে লেখালেখি করেছেন? না না, এই অপমানগুলো আমাকে লিখিয়েছে। এবং যেসব নারীদের সঙ্গে ধরুন আলাপ হয়েছে, তাদের সঙ্গে ধরুন 70-এর একদম শেষে, তখন হাওড়ায় ফ্লাইওভার হয়ে গেছে, হাওড়া স্টেশনে, আর মিনি বাস চলে, মিনি বাসে দাঁড়ানো যায় না, নিয়ম ছিল মিনি বাস স্ট্যান্ডিং আর নট অ্যালাউড লেখা থাকতো, আপনি কিছুতে মিনি বাসে দাঁড়াতে পারবেন না। এইটা ছিল একটা পরিবর্তন কলকাতা। তো ওই সাবওয়ের মধ্যে অতিরূপময়ী একটি মেয়ে, যাকে ভালো লাগতো খুব, তার বিয়ে হয়ে গেছে, মোটাও হয়ে গেছে অনেক, ব্যাংকের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, আমরা বলতাম ব্যাংকের ছেলে, ব্যাংকে চাকুরে আর কি। তা আমায় বললো যে তুই তো এখনো কিরকম হ্যান্ডসাম আছিস। আমি বললাম যে আগে তো বলিসনি, তখন তো ভাল লাগতো তোকে, এখনো ভাল লাগে, তুই এরকম মোটা হয়েছিস কেন? বলে দূর, আমার তোর বড়ের কি খবর, ব্যাংকম্যান, বলো খালি ঘুমোয় আর অফিস এইসব আছে, আর টাকা পয়সা আছে, এরকম আর কি। এই যে পাওয়া না পাওয়ার যে খেলা, এই যে একটা অদ্ভুত নাগরদোলা, অদ্ভুত নাগরদোলা, সেই নাগরদোলায় চেপে আমি, এরকম হতো জীবনে, অনেক রকম হয়েছে। আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করেছি ফিউচার ফাউন্ডেশনে, ক্লাস 1-এ। তা মেয়ের একটা অনিরাপত্তা বোধ ছিল যে বাবা চলে গেলে আমার কি হবে। তা আমি ওখানে চন্দন বলে একজন ইয়ে ছিলেন, ক্লাস 4, তাকে অনেক
বুঝিয়ে সুঝিয়ে বললাম, দেখুন আমার মেয়ে হেল্পলেস হয়ে যায়, মানে ট্রমায় হয়ে যায় প্রায়, আমার যদি একটু ভেতরে থাকতে দেন। আমি বই বলার পর আমাকে অ্যালাউ করলো। আমি ভেতরে একটা গাছতলায় বই নিয়ে বসে থাকতাম। একদিন স্কুলে মেয়েকে দিতে গেছি, দেখি যে মেয়েটিকে আমি অসম্ভব ভালোবাসতাম এক সময় এবং তার জন্য ফিদা ছিলাম পুরো, তো এইরকম একটি মেয়ে, সেই মেয়ের লাইনে দাঁড়িয়ে আছে, তার বগলে ঘাম এবং তার যে ব্রাইড স্ট্র্যাপটা বেরিয়ে আছে সেটা বেশ অপরিচ্ছন্ন। আমার তখন মনে হলো আমি এর জন্য পাগল ছিলাম এক সময় রাত জেগেছি এর জন্য, বুকের মধ্যে জোড়া ঢাক বেজে উঠেছে আমার। তার ড্রয়িং খাতা নিয়ে আমি সমস্ত ড্রয়িং করে দিয়েছি। আমার মা বলেছে, মা আমার বন্ধুর মতো ছিলেন, মানে মা বললেন, কিরে তুই কার ড্রয়িং আঁকছিস? বলে ওই একজন ড্রয়িং। বলে আবার তুমি কিছু একটা করছো। তো এইরকম আর কি, ড্রয়িং এঁকে দিলাম, তার নোট তৈরি করে দিলাম। তার দাদারা বন্ধু ছিল আমার। তো এইরকম আর কি, এইরকম। এখন মনে হয় যে বোকা ছিলাম, মুগ্ধতাটা কেটে গেল ছাড়া কাটা জলের মতো, পৃথিবীটা অন্যরকম। এইটা আমার বারবার মনে হয় এবং হাজার হাজার বার প্রেমে পড়তে ইচ্ছে করে আমার। মানে সারা জীবন বেঁচে থাকবো প্রেমে পড়ার কথা ভাবি। এবং সবচাইতে বড় কথা যে মাধুরী দীক্ষিত বা মধুবালা বা ওয়াহিদা রেহমান, নার্গিস, এরা এরা এদের যে রূপকলা, সেই রূপকলা আমি, অড্রে বার্ন, সোফিয়া লোরেন, ব্রিজিত বার্দো, এই যে এরা, এই যে রূপময়ীরা, এদের এদের প্রেমে আমি রোজ পড়ি। ওয়াহিদা রেহমান অসামান্য লাগে আমার। বেশ, আপনার একটা রচনা একটু শোনাবেন আমাদের, মানে কোনো একটা অংশ, কিছু একটা জায়গা? গোবিন্দলাল @rohini.com। 1, বারুণী পুষ্করিণীতে সন্ধ্যা। সমাগত সন্ধ্যার রেশম কোমল আলোকাভিসারে বারুণী পুষ্করিণী প্রকৃত অর্থেই নন্দনকানন মধ্যস্থিত কোন মায়া সরোবর। গোবিন্দলাল পুষ্করিণী বাপীর প্রতি নিরন্তর দৃষ্টিপাত করত, কল্পনা করিতেছিল এই জল মধ্যেই ক্ষণপূর্বে রোহিণী তাহার যৌবন ভাণ্ড সহযোগে কেলি করিতেছিল। তরাগ মধ্যে রোহিণী কোন স্বর্ণমৎস্য, আবার অবলোকন পরিমাণ কিঞ্চিত দীর্ঘস্থায়ী হইলে তাহাকে হীরক নির্মিত মীনকন্যা বলিয়া প্রতীয়মান হয়। ইহা কি গোবিন্দলালের দৃষ্টিভ্রম, নাকি প্রণয় পারিতোষিক তাহার হৃদয়ঙ্গম করিতে কিঞ্চিত অধিক কাল যাপন করিতে করিতে গোবিন্দলাল বারুণী পুকুরের নিস্তঙ্গ জলমধ্যে নতুন করিয়া দৃষ্টিপাত করিল। অবগাহনরতা রোহিণী দর্শনে গোবিন্দলাল অন্তরে গভীরে ক্রমপর্যায়ে জাগ্রত ও উত্থিত হইতে থাকে। ক্রমশ কঠিন হইতে যায় তাহার শরীর। রোহিণী মানসের বারুণী বক্ষে স্নান ও সন্তরণ এক অন্তর্গত বিলাস। জলমধ্যে নিজ রমণীকেই সঠিকভাবে শনাক্তকরণ কখনো কখনো গোবিন্দলালের পক্ষেই এক অতি দুরূহ ও জটিল অঙ্ক বলিয়া পর্যবেসিত হইতে থাকে। অম্বু মধ্যে চঞ্চলা রোহিণী কখনো স্বর্ণমীন, কখনো কনক নির্মিত মৎস্যকন্যা। ইহা ব্যতীত তাহাকে হীরক নির্মিত মলালী বলিয়াও কদাচিৎ ভ্রম হইয়া থাকে। গোবিন্দলাল তার বিবিধ কর্ম ব্র্যান্ডি, শেরি ও পোর্ট পানের অবকাশে লক্ষ্য করিয়াছে। অবকাশ আলো যেরূপ রং পরিগ্রহ করে, সেরূপই বারুণী জলাশয়ে নিহিত রোহিণী তাহার বর্ণান্তর ঘটাইয়া থাকে। গগনমণ্ডল হরিতাল বর্ণ ধারণ করিলে এই নারী একরূপ, মুক্তা অথবা নীলকান্ত মণির ন্যায় নভমণ্ডল সজ্জিত হইলে গোবিন্দলালের আপন বামা রোহিণীর বিচ্ছুরণ বিপ্লব ঘটিয়া থাকে। বাহ, একটু জানবো আপনার কাছ থেকে, এই যে আপনি লেখালেখি শুরু করেছেন, এত এত বই আপনার, প্রায় 2 শতাধিক বই। না, 125 130 সেরকম। আচ্ছা, 130 বই মেলাতে আরো 6টা বই বেরোবে। আচ্ছা, মানে 1 শতাধিক বই।
এই বিষয়টাতে মানে আপনি শুরুটা মানে আমি যদি বলি যে প্রথম লেখা হয় না যে স্কুল ম্যাগাজিনে ছাপা কিংবা পাড়ার কোনো একটি ওয়াল ম্যাগাজিনে ছাপা, আপনার প্রথম লেখা কিভাবে কখন? স্কুল ম্যাগাজিনে লিখিনি, কখনো না। বন্ধুদের প্রেমপত্রের ড্রাফট করে দিতাম, হাতের লেখা ভালো মানে বলে। সেটাই আপনার প্রথম লেখালেখি? হ্যাঁ, হাতের লেখা ভালো বলে। আর ওই ভাষা টাষা ইত্যাদি ছিল। পরে বন্ধু যারা প্রেমিকা পরে বউ হয়েছে বা স্ত্রী মানে স্ত্রী হয়েছে, সহজীবনের মানুষ হয়েছে, তারা বলেছে যে আগে যদি জানতাম তুই চিঠিগুলো লিখে দিস তাহলে তোকেই বিয়ে করতাম। এরকম হয়েছে আর কি। কিন্তু লেখালেখি প্রথম আমার প্রয়াস বলে একটা কাগজ, আমরা ওয়াল ম্যাগাজিন করেছিলাম কালীঘাটে, বড় মাসিমার বাড়ির পাড়ায়, তাতে লিখেছি। তারপর প্রয়াস একটা ছাপা হলো, সেইটাতে একটা গল্প লিখেছিলাম যে কতগুলো মুরগিকে কেটে একটা একজন মানুষ যিনি পোল্ট্রির তত্ত্বাবধান করেন, বড় পোল্ট্রির মালিক খাবে বলে কতগুলো মুরগিকে কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, এবং তার যে কষ্ট বেদনা। আলটিমেটলি মুরগিগুলো বিক্রি হয় খাবার জন্য, কিন্তু মালিক খাবে বলে ওটাকে অর্গানাইজ করে, মালিকের বন্ধুরা পার্টি করবে, তখন তো পার্টি করা বলা হতো না, তখন খাওয়া দাওয়া বলা হতো। তো এইটা হচ্ছে সেই গল্পের নির্যাস বললাম। সেই গল্প আমার কাছে নেই, আর এখন খুব দুর্বল মনে হয়, তা রাখা হয়নি, মানে ওটা পাইও নি আমি। এই ছিল আমার আপনার কাছে শক্তিশালী গল্প কোনগুলো, মানে কি থাকলে বা কেমন করে লেখা হলো? একটাও না। আমি মায়াজান বলে একটা গল্প লিখেছি, কেউ কেউ বলে ভালো। সেখানে বিভূতিভূষণ যাচ্ছেন ঘাটশিলায় তার বাড়িতে, এবং সেখানে তার সঙ্গে জীবনানন্দ দেখা হয়ে গেছে। বাস্তবে এদের কোনোদিন দেখা হয়নি, কেননা জীবনানন্দের ডায়েরি বা বিভূতিভূষণের ডায়েরিতে কোথাও কারোর উল্লেখ নেই। কিন্তু এই সংলাপ বলতে বলতে দুজনে চলেছেন সেই বিভূতিভূষণের দাহিগোড়ার বাড়িতে। আরেকটা গল্প আছে যে, না, এটা তো নিজেরটা বলছেন, আমি বলছি যে আপনি যখন পড়েন বা অন্য কারোর গল্প যখন পড়েন তখন আপনি ভালো বা শক্তিশালী হয়েছে, লেখাটা দারুণ, কি হলে বলেন, কখন বলেন? আমাকে জানেন তো, আমাকে যদি লেখাটা নিঃশ্বাস বন্ধ করে স্তব্ধ করে দেয় এবং মনে হয় এই লেখাটা আমি পারবো না, তখন মনে হয় যে এই লেখাটা বড় লেখা, বড় মাপের লেখা, সে দেশি হোক যেমন বা এক বিদেশি হোক। দুটো উদাহরণ বা? যেমন ধরুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমাল্লার এই গল্প অনেকবার সিকোয়েল লেখার কথা আমি ভেবেছি, মিত্রাদিকে বলেছি, তারাদাসদাকে বলেছি, দুজনেই, তারাদাসদা প্রয়াত হয়েছেন, দুজনেই বলেছেন তুই লেখ, পারবি, কিন্তু আমার সাহস হয়নি, জানেন, সাহস হয়নি। বা বিভূতিভূষণের পুঁই মাছরা, বা সতীনাথ ভাদুড়ির গণনায়ক, বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আখড়াইয়ের দিকে, এরকম মানে মানে আমার আমাকে একদম কি বলে সর্ষে বাটা করে দেয়। তো আপনি যে 2007-এ মৃত্যু কুসুম লিখলেন সেটা হ্যাঁ, কেমন, মানে লিখলাম। পাঠক হিসেবে ধরুন আপনি ওইটা পড়ছেন, এখন ধরুন এখন লিখলে পড়ে না, ওটা অনেক চেঞ্জেস, অনেক লোকে বলে ওটা খুব ক্লাসিক ক্লাসিক এসব বলে, কিন্তু আমি মানে এগুলো কি বিনয় করে বলেন না আপনি অনুভব করে বলেন? না না, বিনয় নয়। আমি আমি আপনাকে বলি হ্যাঁ। শুভ্রজিৎ বাবু, আমার ভেতর না একটা অস্থিরতা কাজ করে, আমাকে দেখে কেউ বুঝতে পারে না। সবসময় মনে হয় যে লেখাটা কিছু হয়নি, এই লেখাটাকে লিখে আমার আগের লেখাকে টপকে যেতে হবে। আমি যদি তাই না পারি, অনেকটা নারী সংগ্রামের মতো, মানে আপনার রোজই আপনার কাছে পরীক্ষা, যে আপনি আপনার ডিরেকশন কি হলো, আপনি কি উপগত হতে না, পারলেন। কিন্তু আমি বলছি যে প্রায় 10, 12, 15 বছর পরে আজকে যখন আমরা এই স্টুডিওতে বসে কথা বলছি তখন আমরা জানি যে আপনি মৃত্যু কুসুম লিখে ফেলেছেন, মানে এই নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং এই উপন্যাসটি আপনাকে একটি দুর্দান্ত পুরস্কার দিয়েছে, হ্যাঁ, দিয়েছে, সঙ্গে পাঠকদের শ্রদ্ধা ভালোবাসা দিয়েছে। দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজের এই উপন্যাসটিকে কিভাবে মূল্যায়ন করেন বা লেখালেখিকে মূল্যায়ন করেন? দেখুন, সবাই যারা বলেছেন বোদ্ধা লোক, তারা বলেছেন বাংলা ভাষায় এরকম লেখা হয়নি। তো তো বাংলা ভাষায় এরকম লেখা হয়নি তারা বলেছেন। এখন ধরুন আমার না এইসব কি বলে, মানে আমার সবসময় বিশ্বাস হয় না এসব। আমার সবসময় মনে হয় যে লেখাটা একটা জীবন, যেমন একটা চ্যালেঞ্জ, রোজ বাঁচতে হয়, তো রোজ মরে যেতে ইচ্ছে করে আমার।
রোজ। বিশেষ করে ফুল মুন যদি লালচে হয়, দেখে মনে হয় যে আজকেই হচ্ছে সুইসাইডের প্রকৃত দিন। তারপরেই ভাবি জীবন এত মধুময়, জীবন এত সুন্দর, জীবন এত কর্কশ এবং তিক্ত, একে ফাইট করে এগিয়ে যেতে হবে। এবং তখনই কোনো কোনো নারীর যে ভূমিকা, কোনো কোনো নারীর শুশ্রূষা, কোনো কোনো নারীর ওষ্ঠভঙ্গি এবং পারিপার্শ্বিক আরো নানা জিনিস, ভালো গান, ধরুন রসুলান বাই শুনলাম, বড়ে গুলাম আলী শুনলাম, বা চ্যাকভস্কি শুনলাম, মিউজিক, শুবার্ট, মোজার্ট, বাক, নিখিল বন্দ্যোপাধ্যায় শুনলাম, রাধিকা মোহন মৈত্র, মণিলাল নাগ, শুনতে শুনতে মনে হয় না, এখনই নয়, এভাবে বেঁচে থাকবো, এইটা মনে হয়। কিন্তু মৃত্যুর ইচ্ছা রোজ জাগে, রোজ। নিজের এই লেখাগুলোর জন্য বা নিজের গল্প গ্রন্থ, কাব্যগ্রন্থ, মানে নানা ধরনের লেখালেখি, আপনার উপন্যাস, আপনার প্রবন্ধ, বিভিন্ন ধরনের লেখালেখি আপনি যা করেছেন, সেখান থেকে যদি আপনাকে বলা হয় যে আপনি নিজে বিচারক এবং আপনার একটি বইকে আপনি পাঠক দরবারে বলে যাবেন যে এটা কিন্নরের লেখা, আপনি কি করবেন? একটিও লিখতে পারি না, একটা বইও কি বাঁচবেন না তখন? না। বাঁচবো মানে কি, আমার খুব মনে হয় যে চৈতন্য কথা লিখেছি, শ্রী চৈতন্য কথা, চৈতন্যের জীবনী নিয়ে, এবং সেটা লেখার জন্য কোণার্কে মাসের পর মাস থেকেছে একটা বাঁশের গোডাউনে 500 টাকা ভাড়া দিয়ে, বিছে, ছোট সাপ, টিকটিকি এসব, এবং একটা বড় মশারি খাটিয়ে তার মধ্যে কোণার্ক বিষয়ক বই নিয়ে, টর্চ এসব নিয়ে ঘুমিয়ে থাকতাম। ওখানে প্রদ্যুম্ন স্বামী বলে একটা লোক, সে একদিন রাত্রি 3:30টার সময় খটখট করছে, তার সঙ্গে তখন অল্প অল্প ভাব হয়েছে, মদ খেয়ে আছে, খুলেছি, ও ঢুকে পড়লো, ঢুকে পড়ে পুরো ঘরটা একবার সার্ভে করলো। একটু বিরক্তই হলাম, কিন্তু লোকাল লোক তো, ভূমিপুত্র, বন্ধ করে দিলাম আমি দরজা, বললে আমি আসি। পরে ওর সঙ্গে যখন ঘনিষ্ঠতা হলো, যখন চন্দ্রভাগার তীরে মদ খেত একা একা এবং আমি বসে থাকতাম, কয়েকদিন আমার হাত ধরে কেঁদে ফেলে বলল, আমি ভেবেছিলাম তুমি এখানে এসেছো অনেক টাকা নিয়ে মাছের ব্যবসা করবে আর মেয়ে মানুষ করবে, তোমার সঙ্গে কোনো মেয়ে মানুষ আছে কিনা দেখার জন্য আমি তোমার ঘরে ঢুকেছিলাম, বলে হাউ হাউ করে কাঁদছে। তারপর গুরু বানা বাবা, সে 111 বছর বেঁচে ছিল, তার কাছে নিয়ে গেল, সে শুধু বাতাস খেয়ে নাকি বেঁচে থাকে, তার হাতে এত বড় নখ, শুয়ে থাকেন, রোগা, একদম কৃষ্ণবর্ণ, সে আলাদা ডেসক্রিপশন। আমি বলছি যে এইরকম, জানেন তো, তখন ফোন নেই, সেলফোন নেই, কিচ্ছু নেই, বাড়িতে যে একটা খবর দেবো তাও নেই, কিচ্ছু না। ওখানে বসন্ত দাস বলে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তার ফোন থেকে আমি ফোন করতাম। এই জীবন। কিন্তু বইটার নাম তো বললেন না। পারিনি, জানেন তো সুব্রতবাবু, আপনাকে আমি এতটুকু বিনয় করছি না, রোজ মনে হয় আমার লেখাটি এখনো বাকি। ওই একটা গান আছে না, নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনো বাকি, প্রদীপ নিভিয়া যায় তবু জেগে থাক তবু আঁকি। লেখকের পূর্ণতা কিসে তবে, কিন্নর বাবু? লেখকের কোনো পূর্ণতা নেই, শিল্পীর কোনো পূর্ণতা নেই, ক্রমাগত তার ইচ্ছে। ওই আছে না বই, লাস্ট ফর লাইফ, ওই জীবন তৃষ্ণা বা জীবন পিয়াসা, জীবনটাকে এক চুমুকে পান করতে চাই, হয় না, হয় না। আপনি সামাজিক মাধ্যমে লেখালেখি নিয়ে কি বলবেন? এই যে এখন প্রতিদিন কবিতা লেখা হচ্ছে, হাজার হাজার গল্প লেখা হচ্ছে, প্রবন্ধ লিখে ফেলা হচ্ছে, এক একটা বিষয় নিয়ে কেউ প্রত্যেকদিন নানা রকম লেখালেখি করছেন এবং সেগুলো নিয়ে পরে কম্পাইলেশন হচ্ছে, বইমেলায় বই বেরোচ্ছে, এমনকি নামি দামি সেলিব্রিটি লেখকদেরও আমরা জানি যে সামাজিক মাধ্যমে লেখাগুলো নিয়ে কালেকশন বেরোচ্ছে। সামাজিক মাধ্যমকে আপনি সাহিত্যের আঙিনায় কিভাবে দেখেন? ভীষণ গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারতাম না। আচ্ছা, করোনার সময় আমি টের পাই, 2020-তে আমি ফেসবুক যারা করতো তাদের নিয়ে হাসাহাসি করতাম, পছন্দ করতাম না, কিন্তু 2020-র পর বুঝতে পারলাম এটি একটি অমোঘ মাধ্যম এবং এটিকে এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এর প্রতি ইনটক্সিকেশনও, মানে তার প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়াটাও খারাপ। কিন্তু ফেসবুকে অনেক ভালো লেখাও হয়, প্রচুর চুরিও হয়, প্রচুর চুরি হয়, প্রচুর কুম্ভিলক বৃত্তি হয় অনেক,
ফেসবুকের লেখা নিয়ে, ধরুন যাদের কোথাও কোনো লেখা ছাপা হয় না, তার চেষ্টাই করছে না, ফেসবুকে পুরোটা পিডিএফ করে উপন্যাসটা দিয়ে দিল। তার থেকে চুরি হবে কিনা কেউ জানে না, কিন্তু তারপর হয়তো সেটা একটা বইয়ের মুখ দেখলো। ফেসবুক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, অত্যন্ত। আচ্ছা, আপনার এই যে ভাবনা চিন্তাগুলো, মানে আজকের দিনে দাঁড়িয়ে এই যে আপনি কথাগুলো বলছেন, আমি নিশ্চিত যে এই কথা আমাদের এই রাজ্যের, এই শহরের, কিংবা যেহেতু সামাজিক মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, আগামী দিনে দেশের বা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই কেউ না কেউ শুনতে পারে। কেউ যদি মনে করে, মানে ধরুন এই প্রজন্মের কোনো একটি ছেলে বা মেয়ে, সে হঠাৎ করে মনে করলো যে আমি উনার মতো লেখক হব, আপনি মানে আমার আর কোনো পেশা থাকবে না, আমি লেখালেখি করব সারাদিন, আপনি তাদের বা তাকে কি অ্যাডভাইস দেবেন, মানে কিভাবে এই বিষয়টি নিয়ে? দেখুন, লেখালেখির পথ শুধুমাত্র করে এগোনো খুব কঠিন। পশ্চিমবাংলায় আমি রবীন্দ্রনাথকে বাদ দিচ্ছি, কেন তার তো জমিদারি ছিল, তা সত্ত্বেও তার নোবেল পেয়েছিলেন নানা রকম। এরকম সমরেশ বসু, মানে সমরেশ দাকে দেখেছি। আর মহাশ্বেতাদি জীবনের অর্ধ সময় কাটানোর পর চাকরি ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দিয়ে পুরোটাই পড়াতেন, পুরোটাই লেখালেখি করতেন। এই সমরেশ দা আর মহাশ্বেতাদি, এই দুজনকে আমার দেখা। এখন ধরুন আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমার স্ত্রী একটা লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করতেন, অফিসারই করতেন। তিনি আমাকে মানে সহায়তা করেছেন, মানে মরাল সাপোর্ট দিয়েছেন একটা সময় পর্যন্ত। কিন্তু কি জানেন তো, আপনাকে পয়সা রোজগার করতে হবে। ইউ হ্যাভ টু আর্ন মানি। কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা না করে, সোজা কথা চামচাগিরি না করে। তো 125টা বই লিখেও কি পয়সা রোজগার করা যায় না? হয় না। ফুল রয়্যালটি কে দেয় বলুন? দেশ দেয়। দেশ ফুল রয়্যালটি দেয়। সুধাংশু বা অপু, মানে আমাদের শুভঙ্কর যে আছে, ওর পিতৃদেব আমার বন্ধু, সে প্রায় 50 বছরের বন্ধুত্ব আমাদের, ওর পরিবারের সঙ্গে বন্ধুত্ব। অপুকে জন্মাতে দেখেছি, অপুর ভাইদের জন্মাতে দেখেছি, সেটা কোনো বড় ব্যাপার না জাগতিক নিয়মে। মিত্র ঘোষও রয়্যালটি ঠিক দেয়, প্রতিক্ষণ চমৎকার রয়্যালটি দেয়। আমার রয়্যালটি খুব একটা কেউ মানেনি, কিন্তু কি জানেন তো, মানে সকলে রয়্যালটি দেয় না। তাছাড়া আমি তো মূলত লিটল ম্যাগাজিনের লেখক, সেখানে কোত্থেকে টাকা মানে দেবে তারা? কিন্তু লিটল ম্যাগাজিন এখন ভালো ব্যবসা করছে, এমন ধরনের নাম করে বলছি, অনুষ্টুপ যে ব্যবসা করে, এত মোটা কাগজ করে, লেখকদের ছাড়া সবাইকে পেমেন্ট করে, আর নিজে গাড়ি মেনটেন করে। এটা তো ঠিক সৎ মানুষের কাজ নয়। ফলে এরকম আছে আর কি। লেখার টাকার জন্য একটা অসুবিধে থাকে, হার্ডেল থাকে। কিন্তু আমি আমার জীবনের স্ট্যান্ডার্ড বাড়াইনি, কখনো না। আমি বিড়ি, সিগারেট, মদ, খৈনি, চা কিছুই খাই না। ফলে সেটা একটা ব্যাপার। আর ওই জামা কাপড়ে যা পরি বেশিরভাগটাই পাওয়া। এই যে আপনি বললেন, এক্ষুনি ধরুন একটা সুনির্দিষ্ট ম্যাগাজিনের কথা বললেন এবং বললেন যে লেখকদের ছাড়া বাকি সমস্ত সবাইকে পয়সা দেওয়া হয় এবং নিজে গাড়ি চড়েন। লেখকরা তাহলে এই ম্যাগাজিনটিতে লেখার জন্য উদ্গ্রীব কেন? সবাই মিলে লেখেন কেন? এখানে কি প্রফেশনালিজমের অভাব, বা আপনার কি মনে হয়? অবশ্যই তারা ভাবেন তাদের একটা ইন্টেলেকচুয়াল অরা তৈরি হবে অনুষ্টুপে লিখলে, ফলে তারা লেখেন। এবং বেশিরভাগ লেখকই হচ্ছেন আমাদের চাকুরিয়া। চাকুরিয়া, তারা ভালো ভালো চাকরি করেছেন, চাকরিতে আমার আপত্তি নেই, ডব্লিউসিএস হয় বা প্রমোটেড আইএএস বা রেডিও বা খবরের কাগজ, এইসব তারা করেছে, মাইনে খুব ভালো, রিটায়ারমেন্ট বেনিফিট ভালো, আপনার প্রভিডেন্ট ফান্ড ভালো, ফলে তাদের তো কোনো অসুবিধা নেই। আমাদের আজকের এই আলোচনায় আপনি আরেকটা বিষয় নিয়ে আমাদেরকে একটু বলুন, যে এই যে পরীক্ষা নিরীক্ষা করে নিজেকে ভাঙা, আমরা যদি কিন্নর রায়ের কথাই বলি, আমরা দেখি যে আপনার প্রতিটি লেখা, মানে ধরুন পরবর্তী যে বইটি বেরোবে, আমরা জানি যে হয়তো বা আগের কোনো কিছুর সঙ্গে মিল পাওয়া যাবে না। এই যে নিজেকে ভাঙা গড়ার একটি নির্মাণ বিনির্মাণের মধ্য দিয়ে আপনি এগোন, এটা কেন? আসলে জানেন তো, আমার যেটা মনে হয় যে আমি যদি নির্মাণ বিনির্মাণের মধ্য দিয়ে না এগোই, তাহলে আমি পাঠককে ঠকাবো। যদি আমার একজনও পাঠক থাকে, তাহলে তাকে আমি ঠকাবো। এই এই ঠকানো, তাছাড়া নিজের সঙ্গে প্রতারণা করা। ওই যে সাদা কাগজ রোজ আমায় বলে যে
আয় যুদ্ধ করি, আয় কুস্তি করি, কিন্তু হাতে লিখি। তো সেই চ্যালেঞ্জটাকে আমায় রোজ নিতে হয়, রোজ আপনি এখনো প্রতিদিন হাতে লেখেন? হাতে লিখি। কেন? মোবাইলে তো ভয়েস টাইপ করা যায়। পারি না ওসব করতে। আমি ফেসবুক করি লিখে, মানে টাইপ করে, কিন্তু আমি লিখতে আমার হাতে। এবং এবং লাইন টানা বা ক্লাসমেট খাতা, তার সঙ্গে এই 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 কলমটা ক্লাসমেটের, এটা হচ্ছে আমার একটা, মানে ক্লাসমেটের কাগজটা ভালো হয়, এইটা আমার একটা ফ্যাসিনেশন বলতে আপনি পারেন। কখন লেখেন, কতক্ষণ লেখেন প্রতিদিন? ভোরবেলা লিখি। কখন? ভোরবেলা ধরুন 4টে, 4:30, 5টা। তখন উঠে যান? হ্যাঁ, কতক্ষণ লেখেন? 2 ঘন্টা ধরুন লিখলাম, 7টা। তারপরে এক্সারসাইজ করলাম, তারপর একটু শারীরিক যে প্রাতকৃত্য ইত্যাদি করলাম, বাজার চলে গেলাম। বাজারটা যেতে রোজ ভালো লাগে, গিয়ে সেখানে মানুষের সঙ্গে মেশা, তাদের কথা বলা, সুখ দুঃখের কথা বলা, তাদের সঙ্গে কি দর হচ্ছে, কি অমুক এটা ওটা জেনে, একটু মাংসওয়ালা যিনি মাংস বিক্রি করেন, যিনি মৎস্য বিক্রেতা, এরা সবাই আমার বন্ধু, আমার ব্রহ্মপুরে। আপনার এখানে যদি থাকি তাহলে বাজারে গেলে, আমি গেছি বাজার 2 দিন, চমৎকার বাজার আপনাদের, তারাও বন্ধু হয়ে যাবেন আমার। তো ওদের সঙ্গে আড্ডা ফাড্ডা দিয়ে ফিরি, তারপর আবার লিখতে বসি, খাই, নানা রকম ছোট ছোট মিল খাই, খেয়ে আবার লিখতে বসি, পড়ি, গান শুনি। গান ছাড়া আহ, পৃথিবী বৃথা বৃথা। একটা গান শোনান না আমাদের। যদি মজিবে না, যদি মজিবে না মনে ছিল, তবে কেন মন মজালে ভালোবেসে, ভালো কাঁদালে, ভালোবাসা জানালে, ভালোবেসে, ভালো কাঁদালে, তুমি যে পরেরই সোনা, আমার আগে তা ছিল না জানা, তুমি যে পরেরই সোনা, আমার আগে তা ছিল না জানা, আমি জানতাম যদি পরের সোনা, আমি জানতাম যদি পরের সোনা, দিতাম নাই কর্ণমূলে, ভালোবেসে, ভালো কাঁদালে, ভালোবাসা জানালে, ভালোবেসে, ভালো কাঁদালে। আহা, কি বাত। আপনি লেখক হিসেবে আফসোস করেন কিসে? মানে কি নিয়ে আফসোস হয়? আমি, লেট মি বি ভেরি স্পেসিফিক, লেখক হিসেবে আপনার কি নিয়ে আফসোস হয়? আমি মানুষের এই মানে কষ্টে খুব কষ্ট পাই, মানুষের দুঃখে কষ্ট পাই। এটা তো আপনার ব্যক্তি হয়ে গেল। না, আমি লেখক বলতে চাইছি লেখক হিসেবে আপনি কিসে আফসোস করেন? এই সামাজিক নানা রকম বৈষম্য, নানা রকম দুর্নীতি, এগুলো আমাকে পীড়া দেয়, কষ্ট দেয়। এবং মানুষের যে বেঁচে থাকার জন্য তার যে নিয়ত সংগ্রাম, সেগুলো আমাকে উদ্দীপিত করে, আহ, আপনাকে পথ দেখায়, আশা দেয় যে পৃথিবীটা শেষ হয়ে যায়নি। গ্লোবাল জেলখানায় 4 ঘন্টা অনবরত যে কিন্নর রায়কে মারা হচ্ছে এবং আপনার রক্তপাত হচ্ছে এবং সিপাহী কোথাও বলছেন যে তাকে মাটিতে ফেলো, মাটিতে ফেলো, তাকে ফেলতে পারছে না, তিনি দাঁড়িয়ে আছেন অবিচল এবং তিনি রক্তাক্ত হয়েও সেই এক একটা দিন তার মতো করে লড়াই করছেন। 70-এর আন্দোলনে আপনি নিজেকে নানাভাবে জড়িয়েছেন। এই যে আপনার এক অদ্ভুত আলোকিত ফেলে আসা জীবন এবং আজকের তারিখে দাঁড়িয়ে এক অন্য কিন্নর রায় যিনি প্রতিনিয়ত এর মধ্যেও বেঁচে থেকে নিজেকে খোঁজার চেষ্টা করছেন, আপনার সেই সময়ের এক একটা ঘটনা আজকের দিনের কিন্নরকে কি কোথাও এসে নাড়া দেয়? অবশ্যই। যেমন কোথায়, কিভাবে?
আমার হৃদস্পন্দনের বিষয়গুলো মিশে আছে, আমি ফেলতে পারবো না। যেমন আমার মাকে ফেলতে পারবো না আমি, আমার মা, আমার বাবা, আমার দাদা মশাই, তাদের যেমন ফেলতে পারবো না, আমি এগুলোও ফেলতে পারবো না। এরাও চলবে আমার সঙ্গে সঙ্গে জীবনের ধারাবাহিকতায় যতদিন বেঁচে থাকবে। আপনি মৃত্যুকে ভয় পান? না, আমি ভয় পাই বন্ধুত্বহীনতায়। আমি ভয় পাই, আমার বন্ধু খুব নেই। যে দু একজন মনের কথা বলার মানুষ আছেন, আমি সবসময় ভয় পাই। ওই হয় না, বাচ্চা ছেলেরা ভাবে যে মেলায় এসছি, যদি বাবা হারিয়ে যায়, যদি মা হারিয়ে যায়, এরকম মনে হয় যে যদি চলে যায় সে, যদি আর না আসে, যদি আর আমার দিকে না তাকায়, যদি আমাকে অগ্রাহ্য করে, আমাকে নস্যাৎ করে, সেইটার জন্য কষ্ট হয়। মানে একেবারে ছোটদের মতো। আপনার জীবনের সবচেয়ে আনন্দের দিন কোনটা? আমার সবচাইতে আনন্দের দিন যেদিন প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম। মনে আছে ওই দিনটা? হ্যাঁ, পরিষ্কার মনে আছে। ক্লাস 3-তে ভর্তি তারপর আর আনন্দ আসেনি আপনার জীবনে? মানে খুব আলাদা কম। করে মনে করতে পারেন এমন না, আনন্দের আছে দিন আর নেই? আছে। সুন্দরী নারীর ওষ্ঠভঙ্গি, তার বিষাদ, তার ভালোবাসা, তার প্রণয় লিপ্সা, তার আমাকে ঘিরে তার শুশ্রূষা, তার স্বপ্ন, সেগুলো আছে। সেগুলো তো আনন্দের দিন, আনন্দের মুহূর্ত। আপনি ভয় পান কিসে? কিছুতে ভয় পাই না। আমি ভয় পাই সম্পর্ক ভেঙে যাওয়ার। আপনার কাছে ধর্ম মানে কি? কিভাবে দেখেন ধর্মকে? দেখুন, আমি ধর্মটাকে দেখি আমাদের ভারতীয় চিন্তায় যা ধারণ করে তাই ধর্ম। অর্থাৎ তোমার একটা কন্টেনার না থাকলে তার মধ্যে তুমি জিনিস রাখতে পারবে না। এবং প্রাচ্যের যে ধর্ম, মানে আমাদের ভারতীয় উপমহাদেশের যে ধর্ম, তার সঙ্গে পশ্চিমের রিলিজিয়ানের কোনো মিল নেই। পশ্চিমের রিলিজিয়ান কতগুলো প্রসেসের কথা বলে। আমি কোনো সাম্প্রদায়িকতার মধ্যে যাচ্ছি না। খ্রিস্ট ধর্মের অনেক বড় কথা আছে, ইসলাম যদিও পাশ্চাত্যের নয়, ইহুদি ধর্মের বড় কথা আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে এই যে আমরা বলি যে ধর্ম ধর্ম নয়, রবীন্দ্রনাথকে নিরীশ্বর বানিয়ে দিচ্ছি, বিদ্যাসাগরকে বলছি নিরীশ্বর। কোনোদিন নিরীশ্বর ছিলেন না তারা, কোনোদিন না। রবীন্দ্রনাথ পিতৃশ্রাদ্ধ করেছিলেন, এবং মানুষের ধর্ম পড়লে বোঝা যায় উনি কোন ধর্মের কথা বলছেন। বিদ্যাসাগর মশাই তিনিও পিতৃশ্রাদ্ধ করেছিলেন। ওপরে ওং শ্রীহরি শরণম লিখতেন, তলায় লিখতেন ঈশ্বরচন্দ্র শর্মা বা দেব শর্মা লিখতেন বিদ্যাসাগর। ফলে এদের ধর্মহীন বলার যে একটা ধারা আছে, সেটা ঠিক নয়। কিন্তু ধর্ম আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ধর্ম কি না, গাছে জল দাও, তোমার বাড়ির পাশে যে নাচার মানুষটি আছেন কমজোরি, তার হাত ধরো। এখানে আপনি এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে যে আপনি সেই মানুষ যিনি মেধা পাটকার যখন আন্দোলনে, তারও ওই সময়টা, হ্যাঁ, মানে ওই সময়টাতে আপনি প্রকৃতি পাঠ লিখে ফেলছেন লিখেছিলাম, এবং হ্যাঁ। তারপর ট্রিলজি লিখছেন। হ্যাঁ, প্রকৃতি নিয়ে যখন সারা পৃথিবী সেই অর্থে আন্দোলনে না, নেই, তার 2 বছর পর রিও রিও সম্মেলন। শুরু হচ্ছে, ঠিক। এই 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 আপনি মানে আজ থেকে এতগুলো দশক আগে হঠাৎ করে এই প্রকৃতি পাঠের ট্রিলজিতে কেন গেলেন? দেখুন, আমার মা জম্পুকুর ব্রত করতেন। জম্পুকুর ব্রতটা হচ্ছে জল প্রিজার্ভেশনের। জমের মা, কুমির, কচ্ছপ, জাঙাল অর্থাৎ নদী, খাল, সরি, এগুলো করতেন পুতুল বানিয়ে বানিয়ে। জল সংরক্ষণের ব্রত ছিল এটা। জল সংরক্ষণের ব্রত মেয়েরা বুঝতেন। মাঘ মণ্ডলের ব্রত করতেন মা। বা এই বাংলায় আমি দেখেছি ইতু পুজো করতে, কুলকুলতি করতে, সবটাই প্রকৃতি সঞ্জাত। মানে আমি ওই বামনাইপনার যে ধর্ম বা পূজা আছে আমি বলছি না, কিন্তু মহিলারা যেসব ব্রত পালন করেন অনবদ্য, যেমন তার কাহিনী, তেমন তার নির্মাণ, তেমন তার ব্রত, সবটা। একদিনের জন্য
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে কি পাল্টে দেবেন? খুব কঠিন প্রশ্ন। যদি হই তাহলে প্রথম বড় বড় নামকরা যে চোরগুলো আছে তাদের ধরব এবং ধরে এমনভাবে রাখার ব্যবস্থা করব যে অন্তত 15 বছর বা 20 বছরের আগে তারা যাতে বেরোতে না পারে, এটা করব। আপনার মানে বঙ্গের রাজনীতিতে আজকের তারিখে দাঁড়িয়ে এই যে আরজি করের রাত জাগা কিংবা নানা সময়ে নানা যে বিষয়গুলো আমরা এখানে থেকে দেখি বা এখানে দাঁড়িয়ে দেখি, আপনি কোন পক্ষ নিতে পছন্দ করেন যে আমিও রাত জাগবো? সরকার রাত জেগেছি তো, রাত জেগেছি, ডাক্তারদের সঙ্গে গেছি, কথা বলেছি, কিন্তু সেটা কোনো পার্টি ম্যানারে নয়। মানে লেখার রসদ খোঁজার জন্য? একদম না। তাহলে মানুষ ওদের মানবিকতার সমর্থনে, কিন্তু সেটা কোনো রাজনীতির ব্যানারে একদম নয়, কোনো পলিটিক্যাল ব্যানারে নয়। আমরা গেছি সেখানে, তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি, এরকম আর কি। নিজের কোন জিনিসটাতে সবচেয়ে বেশি অপছন্দ, ঘৃণা আপনার, মানে একেবারে দেখতে পারেন না এই বিষয়টা, এমন কিছু? যদি কথা দিয়ে কথা রাখতে না পারি, সেইটা আমার কাছে খুব মানে অসুবিধার হয়। মানে এটা আপনি পারেন না? না, প্রতারক মনে হয় নিজেকে। না না, আমি বলছি এটা আপনি পারেন না, মানে আপনি প্রতারক নাকি? কথা দিয়ে কথা না রাখাটা আমার কাছে খুব, না কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি অন্তত। আমি বলেছি যে আপনার অপছন্দ কোনটা, মানে আপনি নিজের কোন জিনিসটাকে পছন্দ কথা দিয়ে করেন কথা না। না রাখা। তার মানে তো আপনি রাখেন না? না কথা না দিয়ে না, কথা। রাখি না নয়। আচ্ছা যদি কখনো 0.1% হয়ে যায়, আচ্ছা, নিজেকে অসম্ভব অপরাধী মনে হয়। কাউকে একটা কিছু কথা দিয়েছি, কিছু একটা দেবো বলেছি বা কোনো একটা কাজ করব বলেছি, সেটা যদি না করতে পারি আমার কাছে সেটা ভয়ঙ্কর যন্ত্রণার কারণ হয়। এক অক্ষরের কয়েকটা মানে সামান্য জাস্ট আমরা যদি আপনাকে একটু অন্যভাবে চিনতে পারি সেই নিরিখে আমি দুটো করে শব্দ বলবো, আপনাকে একটা শব্দই বাঁচতে হবে, আপনি দুটো শব্দের আলাদা করে ব্যাখ্যা দিয়ে কিছু বলতে পারবেন না। পাহাড় না সমুদ্র, মানে কোনটা আপনি নেবেন? সমুদ্র। সমুদ্র। সত্যজিৎ রায় না ঋত্বিক ঘটক? ঋত্বিক কুমার ঘটক। আচ্ছা, কিন্নর রায়ের গল্প না কিন্নর রায়ের উপন্যাস? কিছুই না। একটা নিতে হবে। তাহলে উপন্যাস। উপন্যাস। বঙ্কিম না রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ছোট গল্প না রবীন্দ্রনাথের উপন্যাস? ছোট গল্প। রবীন্দ্রনাথের কবিতা না রবীন্দ্রনাথের গান? গান। একটা গান শুনি রবীন্দ্রনাথের। হবে না। এক লাইন। যে রাত মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাত মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। আপনার মেয়ে, ধরুন আপনি একেবারে মৃত্যু সজ্জায়, মার্জনা করবেন, একটি কাল্পনিক হতেই প্রশ্ন, পারে তো। একটি কাল্পনিক প্রশ্ন, কিন্তু হ্যাঁ। বোধের জায়গা থেকে জিজ্ঞাসা করছি যে ওই 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 সময়টাতে আপনার মেয়ে আপনার একেবারে কাছে বসা এবং সে তার বাবাকে নিয়ে অত্যন্ত গর্বিত, খুব স্বাভাবিক, যে কিন্নর রায় আমার বাবা, এবং সে বলতে চাইছে আপনাকে যে তুমি যাবার আগে আমাকে একটা কিছু তো বলে যাও, আপনি কি বলবেন? অন্যায়ের সঙ্গে আপোষ করুন। এইটুকুই? হ্যাঁ। আর কিছু না? এই মেয়েই যদি আপনাকে জিজ্ঞাসা করে যে বাবা তুমি এত এত কিছু লিখে গেলে, এত এত বই, এত এত তোমার সৃষ্টি, আমিও করতে চাই, আপনি কি আপনার মেয়েকেও মানে লেখালেখির জগতে সে লেখে, আহ্বান অল্প অল্প জানাবেন? ইংরেজিতে লেখে, তো সময় পায় না আসলে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট শ্রী বঙ্কিম কলেজের ইংরেজি পড়ায়, সে সময় পায় না। কিন্তু আমি তো বলি সবসময় লেখা উচিত তোর। বলে যে তোমার বাবা কি লেখক ছিলেন, দাদু কি লেখক ছিলেন না, তো আমারই আমারই বা কি দায় আছে লেখক হওয়ার, এরকম আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদেরও। আবার আপনাদের এই সঙ্গে যে এত সুন্দর করে আপনি প্রশ্নগুলো করলেন এবং এত চমৎকার ভাবে, যাকে কোঅপারেটিং বলে, আপনাদের এই যে মাধ্যম,
চ্যানেল, তাকেও আমার তবে আমরা শেষ করব, আপনার একটু লেখা পড়া শুনে দেন। আর কি। হ্যাঁ, একটু কিছু পড়তে হবে আমাদের জন্য। গল্পের নাম বকফুলের ডানা। আকাশের মেঘলা অন্ধকার লেগে আছে প্রিয়াঙ্কার গালে। আকাশে উবু হয়ে বসে থাকা চাঁদ মেঘের আড়ালে চলে গেলে তখন একটা আবছা আবছা আলো থেকে যায়। লাট্টু অত সব দেখে না, সেই দেখাটুকুকে ভেঙে চুরে অত অত কথা বলতে পারে না। সে কেবল প্রিয়াঙ্কার ডান গালে তার পুরু লালা ভেজা ভারী ঠোঁট নামিয়ে আনতে আনতে টের পেয়ে যায় জিন্সের ডান পকেটে রাখা মোবাইল অরিজিৎ সিং এর গলায় গান গেয়ে উঠছে। রিংটোনেই বুঝতে পারে লাট্টু এ হবে ফ্ল্যাটের সেই পেটি দেখানো বৌদি। কি ফর্সা পেট রে বাবা, একদম মাখন মাখন। মানে ব্লাউজ আর শাড়ির ফাঁকে যেটুকু চোখে পড়ে তাতেই তো অবস্থা খারাপ। কি দরকার পড়লো এখন ঢেমনির? মনে মনে এমনটা ভেবে প্রিয়াঙ্কার মুখের দিকে তাকালো লাট্টু। ফ্ল্যাটের বৌদি রেশমি বৌদির সঙ্গে তুলনা করলে প্রিয়াঙ্কা তো ঝুলকালো। তার উপর সারাদিনের খাটুনি। একটা বাচ্চাদের স্কুলে বুলগা ভাঙা গম চাল মিশিয়ে খিচুড়ি রান্না করে রোজ, সঙ্গে ডিম। তারপর স্কুলের বাচ্চাদের খেতে দিতে হয়। যতখানি খাটনি তার তুলনায় মাইনে আহামরি কিছু নয়। আর সাইকেল ঠেলে যেতে হয় খানিকটা দূরে, মানে বেদবেড়িয়া গ্রাম থেকেও আরো একটু তফাতে। ক্যানিং স্টেশন থেকে বেদবেড়িয়া গ্রাম জোরে জোরে হাঁটলে বড় জোর 10 মিনিট। একই গ্রামে বাড়ি প্রিয়াঙ্কা বিশ্বাস আর লাট্টু মণ্ডলের। দারুণ। আপনি সত্যি ভালো থাকুন, সুস্থ থাকুন, লেখালেখিতে আপনিও। থাকুন এবং আমাদের এই রাজ্যে সুব্রজ্যোতি বারবার বাবু, ফিরে আপনিও আসুন। সুস্থ থাকুন। আপনি আপনার এই সাংবাদিক জীবন, আপনার অনুসন্ধিৎসা, আপনার দেশপ্রেম জারি থাক। অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আপনারা যারা সরাসরি যুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা স্টুডিওতে হয়তোবা কেউ আপনাদেরই অপেক্ষায় থাকবেন। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।